ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব দারুণ সময় কাটছে। তো গত 2-3 মাসে বাংলাদেশ মার্কেটে অ্যারাউন্ড 35K বা এরকম বলতে পারেন 30 থেকে 35, 37, 38 হাজার টাকার মধ্যে সেরা কোন স্মার্টফোনগুলো ছিল সেগুলো নিয়ে আজকে ভিডিও পেতে যাচ্ছেন। আই মিন টপ 5 বেস্ট স্মার্টফোন। এখানে আমরা ক্যামেরার জন্য স্পেশালি বেশ কিছু স্মার্টফোন খুঁজে পেয়েছি, আবার যেগুলো একদম ওভারঅল সব দিক থেকে দারুণ প্যাকেজ, আবার পারফরমেন্সের জন্য একেবারে জোস প্যাকেজও আছে আমাদের এই লিস্টে। তো আমরা যে কাজটা করছি, প্রথমে একটু দামি ফোন করতে যাচ্ছি, লাইক ওই 37-38 হাজার টাকা, দেন আস্তে আস্তে আমরা একদম 32-33 হাজার টাকার প্রাইস সেগমেন্টে চলে আসবো। শুরু করছি তাহলে একদম ক্যামেরা স্মার্টফোন দিয়ে, যাদের একটা ভালো ক্যামেরা ফোনই দরকার এবং আপনার বাজেট এই মুহূর্তে প্রায় 38 হাজার টাকা বা 37 হাজার প্লাস প্লাস রয়েছে তাদের জন্য, এবং আপনি স্যামসাং লাভার, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন স্যামসাং গ্যালাক্সি A55 এই ডিভাইসটাকে। এই ডিভাইসটা মানে খুব একটা পুরাতন ডিভাইস না, রিসেন্ট টাইমের ডিভাইস বলতে পারেন। ইভেন এই প্রত্যেকটা ডিভাইস নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, তো যারা যেটা চয়েস করবেন ওইটার ফুল রিভিউটা মাস্ট দেখে নেবেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ডিভাইসটার অ্যাকচুয়াল রেজাল্ট কী। তো এই ফোনটাতে আমরা দেখতে পাই সুপার আমোলেড প্যানেল রয়েছে, যেটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়, এবং স্যামসাংয়ের প্যানেল নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, খুব ভালো করেই জানেন এর প্যানেলটা একদম টপ লেভেলেরই হয়ে থাকে। দেন এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1480। এটা একটু পিছিয়ে থাকবে, বেশ কয়েকটা এসওসির থেকে এরকম জায়গায় পিছিয়ে থাকবে, এর চাইতে বেটার চিপ পাওয়া যাচ্ছে এরকম প্রাইস পয়েন্টে, বা এর থেকে কম দামেও পেয়ে যাবেন। তবে এটা দিয়ে কি কাজ চলবে না? হ্যাঁ, ডে টু ডে টাস্ক খুব ভালোভাবে সামলাতে পারে, গেমিংয়ে মোটামুটি একটা রেজাল্ট দেয়, তবে একটু ওয়ার্ম হয়, হালকা একটু গরম হয় এই প্রসেসরটা। এর চাইতে যদি স্ন্যাপড্রাগনের কিছু থাকতো এখানে, তাহলে আরও বেটার ডিল হতে পারতো। যদি কিনা আপনি এমন একজন পার্সন হয়ে থাকেন যার কিনা রেগুলার পারফরমেন্স ভালো হলেই চলবে, মাঝে মধ্যে টুকটাক গেমিং করেন, তাহলে এটা নিয়েও আপনি সন্তুষ্ট থাকবেন। দেন এই স্মার্টফোনের ক্যামেরা, যেটা হলো আর আসল জায়গা, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেলের আলট্রা শুটার, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। এটার ছবির কোয়ালিটি যেমন ভালো ডে লাইট কন্ডিশনে, লো লাইট কন্ডিশনে, এমনকি এটার ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালো, 4K 30 fps রেকর্ড করা যায়, এবং বোথ সাইডের ক্যামেরার ভিডিও কোয়ালিটিও ভালো। যারা ওই যে মোটামুটি ব্লগিং করতে চান তারাও চাইলে চয়েস লিস্টে রাখতে পারেন এই ডিভাইসটাকে। আর হ্যাঁ, মেইন ক্যামেরার ছবি অবভিয়াসলি ভালো ছিল, যেমনটা রেজাল্ট দেখে একটা আইডিয়া করতে পারছেন। এটা ডিটেল ভালো পেয়েছি, ডাইনামিক রেঞ্জও ভালো ছিল, কালার টালার সব কিছু মিলে ভালো লাগবে আশা করছি। আর এই স্মার্টফোনে ব্যাটারি রয়েছে 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। এই জায়গাটা একটু পিছিয়ে আছে, ব্যাটারি ঠিক থাকলেও চার্জিং সিস্টেমটাতে কোনো উন্নতি আসে নাই আর কি। তো যারা কিনা একটা ভালো ক্যামেরা ফোন চান এবং অবশ্যই স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের ডিভাইস যার একটা ইউআই এরও ভ্যালু আছে, তারা চাইলে এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এটা মোটামুটি 37K প্লাস প্লাস এর মধ্যে পাওয়া যায়, আমি যতটুকু জানতাম লাস্ট যে প্রাইসটা আমি দেখছিলাম। তবে এরকম যদি বাজেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আরও একটা ডিল চয়েস করতে পারেন, রেডমি টার্বো 3। ওই ডিভাইসটাও মোটামুটি 38 হাজার টাকার আশেপাশেই পাওয়া যায় রাইট নাও। আচ্ছা, এরপরে বাজেট আমাদের আরও কিছু রকম, লাইক 36 হাজার টাকা বা এর আশেপাশে 34,500 এর মতো। সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন iQOO Z9 টার্বো। একদম ভরপুর একটা জিনিস, এইরকম প্রাইস পয়েন্টে এটা একদম সুপার করা একটা ডিল, বিশেষ করে এর পারফরমেন্স সেকশনের জন্য। যাই হোক, এই স্মার্টফোনটাতে রয়েছে কিন্তু AMOLED প্যানেল, যেখানে 144 হার্টজ হাই রিফ্রেশ রেট আমরা পেয়েছি। ডিসপ্লেটা খুবই ভালো ছিল, তবে সবচাইতে আকর্ষণীয় পার্ট প্রসেসর, Qualcomm Snapdragon 8s Gen 3। যদি 36-37 হাজার টাকা দিয়ে কিনেন, এই প্রাইস পয়েন্টের সবচাইতে শক্তিশালী এসওসি এটাই রয়েছে রাইট নাও। আর iQOO এই ডিভাইসের পারফরমেন্স আমরা ভালো পেয়েছি, এবং আমাদের রিভিউ কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল, যারা দেখেছেন নিশ্চয়ই জানবেন। পাশাপাশি এর স্টোরেজ টাইপটাও কিন্তু খুবই দারুণ, UFS 4.0 রয়েছে এখানে, যেগুলো আমরা ফ্ল্যাগশিপ লেভেলে গিয়ে পেয়ে যাই আর কি। দেন এই স্মার্টফোনের ক্যামেরা 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আল্ট্রা শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার। তো এইটার ছবির কোয়ালিটিকে আপনি অবশ্যই খারাপ বলতে পারছেন না। যদি কম্পেয়ার করেন স্যামসাং গ্যালাক্সি A55 এর সাথে, আমি সাইড বাই সাইড যদিও কম্পেয়ার করে দেখিনি, তো তারপরেও বলতে পারি স্যামসাংটা কিছুটা এগিয়ে থাকবে হয়তো অনেকের কাছেই, কিন্তু এইটার ছবিও অন পয়েন্টেই আছে এরকম প্রাইস পয়েন্টের জন্য, সেটাও ঠিক। তবে ভাই এর ব্যাটারিটা আরও বড়, 6000 mAh এবং চার্জিং সিস্টেম 80 ওয়াটের। তো এই প্যাকেজকে আপনি কীভাবে খারাপ বলেন? এই জায়গাটাও তো দারুণ। এইটা খুবই ব্যালেন্স একটা ডিল, আপনি গেমিং, ক্যামেরা, মানে ওভারঅল সেরা পারফরমেন্স সব কিছু যদি চান, তাহলে এটাকে চয়েস করতে পারেন। এবং আমার মনে হয় 35 হাজার টাকা প্লাস বাজেট হয়ে থাকলে এই ডিভাইসটা অবশ্যই একবার দেখা উচিত। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন SMS গ্যাজেট, এবং এরকম প্রাইস পয়েন্টেই পেয়ে যাবেন, যাদের সব বসুন্ধরা সিটিতে আছে, যমুনা ফিউচার পার্কে আছে, এমনকি আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন মেনশন করা আছে। কিন্তু মাঝে মাঝেই দেখা যায় আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আপনি দাম বলছিলেন ধরুন 30 হাজার টাকা, বাট দোকানে গিয়ে আমি যখন কিনতে গেলাম কিছুদিন পরে, 2 সপ্তাহ পরে এটার দাম বেড়ে গিয়ে তারা 31 হাজার টাকা নিচ্ছে, অথবা 30,500 টাকা নিচ্ছে। এরকম কমেন্ট আমি অহরহ পেয়েছি। এই সমস্যাটা কেন হচ্ছে? তো এই ব্যাপার নিয়ে আমি আমাদের স্পন্সরদের সাথে আমি যোগাযোগ করি, এবং তারা যেটা জানালো, অনেক সময় হয় কি আনঅফিসিয়াল ডিভাইসগুলোর ক্ষেত্রে এখন একটা লট আসছে, এরপরে আবার একটা লট আসছে কিছুদিন পরে, তখন ডলার রেটের কারণে অনেক সময় দামটা একটু বেড়ে যায়, আবার কমতেও পারে এটা। বাট আপনাদের এই কমেন্টের কারণে তাদের কাছে আমি রিকোয়েস্ট করছিলাম যে যাতে করে দামটা স্টেবল থাকে, কোনোভাবে এটা না বাড়িয়ে নেওয়া হয়। কম নিলে সমস্যা নেই, বাট বাড়ানো যাবে না। পরে ওরা যেটা বললো, ঠিক আছে ভাইয়া আমরা এরকম প্রাইসই রাখবো, যতদিন এই স্টক অ্যাভেলেবেল
থাকে ততদিন, যদি এরপরে গিয়ে দাম বেড়ে যায় তাহলে নতুন করে তারা আর ওগুলো স্টকই করবে না, যাতে দাম বেশি দিয়ে আপনাদের না কিনতে হয় আর কি। আবার কমলে সেরকম প্রাইস পয়েন্টেই পেয়ে যাবেন। তারপরেও যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আবারও যোগাযোগ করে মানে এই বিষয়গুলোর কোনো একটা সলিউশন নিয়ে আসার ট্রাই করবো ডেফিনেটলি। যাই হোক, পরবর্তী স্মার্টফোনটি OnePlus Nord C4। এই ডিভাইসটাও কিন্তু রিসেন্ট টাইমের ডিভাইস এবং এইটাও মোটামুটি আপনারা 36K প্রাইস পয়েন্টে এর বেস ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন, 128GB ভ্যারিয়েন্টটা। এখানেও আমরা সেমভাবে দেখছি অ্যামোলেড প্যানেল রয়েছে, যদিও ওরা আদর করে ডাকে ফ্লুইড অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। এবং এই যে প্রত্যেকটা ডিসপ্লে যেগুলো নিয়ে বলছি প্রত্যেকটাই কিন্তু মানে ফুল এইচডি প্লাস বা কোনোটা একটু হাই রেজলিউশনেরও আছে। আচ্ছা, এইটার প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3। এটাও কিন্তু একটা শক্তিশালী এবং পাওয়ারফুল এসওসি অবশ্যই এই প্রাইস পয়েন্টের জন্য, এবং এটা দিয়েও আপনারা চাইলে গেমিং টেমিং করতে পারবেন, রেগুলার কাজবাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করে, আবার খুব বেশি হিট জেনারেটও করে না কিন্তু এই প্রসেসরটা। অন্যদিকে এর ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এইটার ক্যামেরাকেও আমরা যদি কম্পেয়ার করি IQ Z9 টার্বোর সাথে তাহলে কিন্তু প্রায় সিমিলারিটিস আমরা খুঁজে পেয়েছিলাম, তবে IQটা মনে হলো আমার কাছে আরেকটু এগিয়ে আছে যেন। এটাতে 5500 mAh এর ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, তো চার্জারটা আবার বেশ বড় সড়ো। এখন একটা প্রশ্ন থেকেই যে আমি কি গ্রিন লাইনের মালিক হব, মানে হওয়ার কোনো পসিবিলিটি আছে? আর এইটার কোনো সদুত্তর তো আমি দিতে পারছি না এভাবে, কারণ এইটা ভবিষ্যতে গিয়ে কী হবে বোঝা যাচ্ছে না এখনও। তো যারা এই ডিভাইসটা অলরেডি ব্যবহার করছেন, কেউ যদি এই সমস্যা ফেস করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে যে সমস্ত ভাই ব্রাদার এই ভিডিওটা দেখছেন, কেনার চিন্তা ভাবনা করছেন, তারাও সতর্ক হয়ে গিয়ে হয়তো এটা আর কিনবেন না। তো ভয় থাকলে এটা বাদ দিয়ে আপনি অন্য কিছু দেখতে পারেন। এখন আপনার বাজেট 36,000 টাকার মতোই, কিন্তু আপনি চান একদম ডিফারেন্ট একটু ভাইব নিতে, মানে সবার মতো অ্যাজ ইউজুয়াল ফোন ব্যবহার করতে চান না, ডিফারেন্ট কিছু নিতে চাইলে আছে ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে কি নাথিং ফোন 2A। এইটা একটু ডিফারেন্ট, চাইলে এটাকে চয়েস করা যায়। ডিফারেন্ট কোন জায়গায়? ডিজাইনটা একটু বিদঘুটে টাইপের, ডিফারেন্ট ডিজাইন, মানে বিদঘুটে বললাম এই কারণে এই ডিজাইনটা আমার পার্সোনালি ভালো লাগেনি, তবে এটা টোটালি সাবজেক্টিভ একটা ব্যাপার, আপনার কাছে ভালো লাগতেও পারে। তো এই ডিভাইসেও কিন্তু আমরা অ্যামোলেড প্যানেল পেয়েছি যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে, আর এটার প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 7200 Pro। এই প্রথম মনে হয় আমাদের লিস্টে আমরা দেখলাম MediaTek-এর একটা প্রসেসর রয়েছে, তবে এই প্রসেসরটাকে খারাপ বলা যায় না। এই প্রসেসরটা যদি আপনি এরকম প্রাইস পয়েন্টে কিনেন 35-36 হাজার টাকা দিয়ে, তাতে ঠকবেন না বা এর ওই পারফরমেন্স নিয়ে আপনি অসন্তুষ্ট হচ্ছেন না। ক্যামেরা 50-50 করে দুইটা, একটা আলট্রাওয়াইড একটা মেইন ক্যামেরা। তো আলট্রাওয়াইডের নামে অনেক বড় হলেও টু বি অনেস্ট এটা আলট্রাওয়াইডে খুব আহামরি রেজাল্ট ছিল এমন না, বেশ কিছু ডিভাইস থেকে এগিয়ে থাকলেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় আছে আর কি। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। আমার সাজেশন যারা একেবারে ডিফারেন্ট কিছু চান তারাই এটাকে চয়েস করুন, অন্যথায় এটাকে অ্যাভয়েড করুন। তবে এরকম প্রাইস পয়েন্টে কি রিয়েলমির ফোন নেই? যদি বাজেট 36,000-এর মতো হয়ে থাকে তাহলে রিয়েলমির একটা সময়কার বেশ ভালো ডিভাইস আছে কিন্তু এখানে, রিয়েলমি GT Neo 5 SE। এই ডিভাইসটা আমি এই লিস্টে অত ডিটেইলে বলছি না, কারণ এটা 4 মাস না 5 মাস আগে এসেছিল, বাট ওটাও কিন্তু একটা ভালো খেলোয়াড়, ওটাও একটা মানে গুছানো প্যাকেজ সব দিক থেকে, চাইলে ওটাকেও আপনি দেখতে পারেন। এবারে আপনার বাজেট যদি আরও কিছুটা কম হয়, 32,000 সামথিং বা 33,000-এর মতো, তাহলে কিন্তু চয়েস করতে পারেন মটোরোলার একটা ডিভাইস, Moto S50 Fusion। এই ডিভাইসটার রিভিউ আমি 2 দিন আগে দিয়েছিলাম। তো এই যে ডিভাইসটা, এটা বেশ গুছানো একটা প্যাকেজ, OLED প্যানেল রয়েছে এবং এখানে 144Hz হাই রিফ্রেশ রেট পাচ্ছেন, যেটাও কিন্তু রেসে অনেকের থেকে এগিয়ে থাকবে যখন কিনা আপনি মাত্র 33,000 টাকায় কিনছেন এই ডিভাইসটি। দেন প্রসেসর Qualcomm Snapdragon 7S Gen 2। এটাও খারাপ কোথায়? এরকম প্রাইস পয়েন্টে একেবারে কোয়ালিফাইড একটা প্রসেসর, যা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, রেগুলার কাজবাজও ঠিকভাবে করতে পারবেন, খুব বেশি হিট জেনারেট করবে না, আবার র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল এই ডিভাইসের। অন্যদিকে ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন, 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, দুইটাই কাজের শুটার দেখুন, এবং দুটো ছবির কোয়ালিটিও কিন্তু ভালো ছিল। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের ছিল, যাও বেশ ডিটেলে ছবি দিতে পারে আউটডোর লাইটিং কন্ডিশনে। 5500 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি আমরা এবং 68 ওয়াটের চার্জিং সিস্টেম। সব মিলে খুব সুন্দর একটা কম্বো। আবার ডিভাইসটা দেখতে খুবই সুন্দর এবং কার্ভড ফোন, যেহেতু ম্যাক্সিমাম মানুষই এরকম প্রাইস পয়েন্টে এসে আজকাল কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করছেন, তাদের কাছেও ভালো লাগবে। খুব স্টাইলিশ গুড লুকিং একটা ডিভাইস, একই সাথে ওভারঅল যা আছে ভিতরে সব কিছুই কিন্তু কাজে। তো চাইলে এটাকে চয়েস করা যেতে পারে এবং রাইট নাও আমি বলবো 33K প্রাইস পয়েন্টের এটা বেস্ট স্মার্টফোন। এরপরে 35,000 টাকায় গেলে বা 36,000 টাকায় গেলে তখন গিয়ে ওই যে IQ Z9 টার্বোকে আমার মনে হয় সেরা। তারপরও প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা জায়গায় তো নিজের মানে ভালো মন্দ গুণ দেখাচ্ছে, তো আপনার প্রয়োজন চয়েসের উপরে নির্ভর করেও আপনি চাইলে চয়েস করতে পারেন। যেমনটা আমি শুরু থেকেই বলছিলাম, ক্যামেরার জন্য হলে স্যামসাংটা দেখেন, বা স্যামসাংয়ের ডিভাইসের প্রতি আপনাদের অন্যরকম একটা আকর্ষণ থাকতেই পারে, সেটাও একটা ফ্যাক্ট। এই আর কি। তো গত 2-3 মাসে যে ডিভাইসগুলো এসছে তার মধ্যে এইগুলোই ছিল সেরা। এর বাইরেও তো আগের বেশ কিছু ডিভাইস আছে যেগুলো নিয়ে অলরেডি আমি টপ 5 স্মার্টফোনের ভিডিও করছি আরও 2-1 মাস আগে, সুতরাং ওগুলো আমি আর লিস্টে আনলাম না। বাট গত 2-3 মাসে যে ডিভাইসগুলো মার্কেটে সেরা আছে 35,000 টাকার আশেপাশে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো এর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগছে বেশি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে। ঈদ মোবারক এভরিওয়ান।